হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে তোমাদের ম্যাথের প্র্যাকটিস সেট 2, 10টি কোশ্চেন রাখা হয়েছে। জিএনএম এএনএম সম্পর্কিত যে টাইপের কোশ্চেন আসতে পারে এবছর সেই টাইপের কোশ্চেনই আছে, তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে এই চ্যানেলে, আমাদের কমফোর্ট স্টাডি চ্যানেলে। তাই জন্য তোমরা যারা যারা নতুন দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবে। এটা কিন্তু তোমাদের জন্য পুরোপুরি ফ্রি। তার পাশাপাশি যদি ভিডিওটি ভালো লেগে থাকে সম্পূর্ণ দেখবে আর ভিডিওর শেষে অবশ্যই একটি লাইক দেবে আর কমেন্টে জানাবে কতগুলো 10টার মধ্যে তোমাদের ঠিক হয়েছে, নিজে কতগুলো করতে পেরেছো। অন্য সাবজেক্টের মতন শুধু পড়লে কিংবা ভিডিওটি দেখলে কিন্তু হবে না, তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে। খাতা কলম নিয়ে বসো, প্রত্যেকটি কোশ্চেন আসবে আর তোমরা সলভ করার চেষ্টা করবে। তো ভিডিওটি শুরু করার আগে বলে দিই, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সেখানে তোমরা এই যে সেটগুলো, যতগুলো সেট লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ কিংবা জিকের যতগুলো সেট আছে সবগুলো সেট পিডিএফ আকারে পেয়ে যাবে। ডিসকাশন গ্রুপে তোমরা কোশ্চেন রাখতে পারো, সেই কোশ্চেনগুলো সেখানে সলভ করে দেওয়ার চেষ্টা করা হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা বলতে পারো, ফেসবুক গ্রুপেও সেই সুবিধা তোমাদের কাছে আছে। তার পাশাপাশি তোমরা জানাতে পারো যে তোমাদের আর কি নিয়ে কি বিষয়ে তোমাদের ক্লাস চাই, আমরা সেই বিষয়ে তোমাদের জন্য ক্লাস নিয়ে চলে আসবো। তো বেশি দেরি না করে আমাদের ফার্স্ট কোশ্চেনের দিকে চলে যাওয়া যাক। ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে, খুব সহজ একটা কোশ্চেন দেওয়া আছে, 64^2/3 ইন্টু 125 ইন্টু 125^1/3 এর মান কত? খুব সহজ, খুব শর্টকাট একটা অঙ্ক, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো কি করে করব আমরা। আমরা জানি পাওয়ারের পাওয়ার, কোনো একটা নাম্বারের পাওয়ারের যদি উপরে পাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ার দুটোকে গুণ করে দিই। ঠিক আছে, যেমন 2 এর পাওয়ার 2, তার পাওয়ার যদি আমরা লিখি যে 2, তাহলে সেটাকে আমরা লিখতে পারি 2^2 ইন্টু 2, মানে হলো 2^4 আমরা লিখতে পারি, যেটার মান আসে 16। ঠিক আছে, তো একই রকমভাবে এই নিয়মেই আমরা করব। এই পাওয়ারে 2/3টাকে সরিয়ে একটা সরল সাদাসিধে সোজা নাম্বার আনার জন্য আমরা কি করব, 2/3টাকে ভগ্নাংশ থেকে বের করার জন্য আমরা কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে তখনই গুণ হবে যখন আমাদের 64 এটাকে কোনো একটা নাম্বারের পাওয়ার হিসেবে আনবো, পাওয়ার 3 থাকবে, তখনই 3টা এই পাওয়ারটার সাথে গুণ হবে। তাই জন্য আমরা কি করব, দেখো এখানে দেখতে পাচ্ছ 64কে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি হয় 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 6ও 64 হয়, আবার লিখতে পারি যে 4 এর পাওয়ার 3, 4^3। তো আমরা 4 দিয়ে করি। দেখো 64 এটাকে আমরা লিখতে পারি 4^3, এর পাওয়ার কত ছিল 2/3, গুণ কি ছিল 125। 125কে আমরা কার পাওয়ার লিখতে পারি, পাওয়ারগুলোকে কিন্তু তোমার মনে রাখতে হবে। দেখো 5-এর পাওয়ার আমরা 3, মানে 5-এর কিউব মানে হলো 125, তাহলে এর পাওয়ার ছিল 1/3। এবার আমরা যদি করি তাহলে কি হয়ে যাবে, দেখো এটা তো গুণ হিসাবে থাকে পাওয়ারগুলো, তাহলে 3 কেটে যাচ্ছে, তাহলে 4-এর পাওয়ার আসছে 2 আর 5-এর পাওয়ার আসছে 3 কেটে গেলে 1, তাহলে তোমাদের রাইট অ্যান্সার আসছে 16 ইন্টু 5, যেটাকে আমরা কি লিখতে পারি, 80 লিখতে পারি। ঠিক আছে, 5×16=80, তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। এইভাবে যে কোনো কোশ্চেন আসলে তোমরা শুধু নিচের সংখ্যাটাকে দেখবে যে পাওয়ারে যে ভগ্নাংশটা দেওয়া আছে, পাওয়ারে এখানে কত দেওয়া ছিল, 2/3 দেওয়া ছিল, তোমরা নিচের সংখ্যাটা দেখবে নিচের সংখ্যাটা কত আছে, সেই পাওয়ারে সংখ্যাটাকে আনার চেষ্টা করবে। ভেতরে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে 3-এর পাওয়ারে মানে কিউবে আনার চেষ্টা করবে। যেরকম 64কে আমি কিউবে নিয়ে আসলাম, কার কিউবে হয়, 4-এর কিউবে হয়। ঠিক একই রকমভাবে তোমরা সেটা করবে, তাহলেই অঙ্কটা হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে 22/3, আচ্ছা এটা 22/3 হবে না, এটা হবে 2/3। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2/3, 3/4, 5/12, 7/18 কে ক্রমবর্ধমানভাবে সাজালে কি হবে। ক্রমবর্ধমান মানে হলো গিয়ে, ক্রমবর্ধমান বলতে আমরা বুঝি ছোটোর থেকে বড়। তাহলে অপশন অনেকগুলো দেওয়া আছে, আমরা অঙ্কগুলো কি করে করেছি, আমরা আগে তুলতাম কি 2/3, 3/4, তারপর লিখব 5/12, আর শেষে লিখব 7/18, 7/18। ঠিক আছে, এবার সমান সমান দিয়ে বড় দাগ, সমান সমান দিয়ে বড় দাগ, সমান সমান দিয়ে বড় দাগ, এভাবেই আমরা আগেও কিন্তু করেছি। যাদের যাদের মনে নেই তারা দেখো, দেখে বোঝার চেষ্টা করো, আর যারা পারো তারা আগেই করে অ্যান্সারটা জানাও কত হবে। তো এখানে দেখো আমরা প্রথমে কি করি, যে এভাবে আমরা বুঝতে পারছি না যে কোনটা বড় কোনটা ছোট, তার জন্য আমাদের একটা জিনিসকে সমান আনতে হবে। কোন জিনিসটা, আমরা জানি
ভগ্নাংশের ওপরেরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। আমরা কি করব, হরগুলোকে আগে সমান আনার চেষ্টা করব। হরগুলোকে সমান আনতে হলে কি করতে হবে, লসাগু করতে হবে। সুতরাং হরের আমরা লসাগু করব। হরগুলো দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে, 3, 4, 12 আর 18। দেখো এই সবগুলোকে 3 দিয়ে যাচ্ছে, শুধু 4 যাচ্ছে না। ঠিক আছে, তোমাদের জন্য লসাগু করে দিচ্ছি। যারা যারা লসাগু কম বেশি পারো তারা মনে মনেই এটা করে নিতে পারবে কিন্তু। ঠিক আছে, তাহলে আমাদের লসাগু হয়ে গেল। এখানে দেখো লসাগু কত আসছে, 3 গুণ 4, 3 4 12 আর 6 12 72। তাহলে তোমাদের লসাগু আসছে কত, 72 আসছে। তাহলে আমরা কি করতে পারি, সবগুলোর হর আমরা এবারে লিখে দেব কত, 72। ঠিক আছে, তাহলে 18-র সাথে 72, এখন দেখো নিচের 18 ছিল, 18-র সাথে কত গুণ হয়ে 72 হবে, 18-র সাথে দেখো 3 6 18, 4 গুণ হবে, তাহলে 4 গুণ করে দেবো। ওপরেও তাহলে 7-এর সাথে 4 গুণ হবে। তোমাদের এই সংখ্যাটাই মেন দরকার, তোমরা শুধু এই সংখ্যাটাই ভাববে। তাই 4 সাথে 28, এটা মানেই ভেবে নেবে যে এটা হলো 28, 4 সাথে 28। ঠিক আছে, এটা ভেবে নেবে। এবার 5, 12-র সাথে 72, 12 থেকে 72 হতে হলে কত গুণ করতে হয় 12-র সাথে, 12-র সাথে 3 4 12, দেখো তার সাথে গুণ করতে হয় 6। তাহলে তোমরা 5-এর সাথে 6 গুণ করে 5 6 30। আমি কিন্তু করে দিচ্ছি না, করলে কীরকম হবে, আবার তুমি 12 গুণ এখানে 6 করবে, আবার 5 গুণ 5-এর সাথেও 6 গুণ করবে। তো আমি কিন্তু শুধু এটা ভাবছি, লিখছি না, লিখতে বেশি সময় লাগবে, তোমাদের মাইন্ডে বেশি তাড়াতাড়ি ক্যালকুলেশন হবে, তো সেটার প্র্যাকটিস করো। তো 12-র সাথে যেহেতু 6 গুণ হবে, 5-এর সাথেও 6 গুণ হবে, 5 6 হয়ে গেল 30। এখানে 4 আছে, 4-এর সাথে 4 বাদ দিয়ে 3 6 18, 18 গুণ হবে 3 18 54। ঠিক আছে, তারপর এখানে আসলে হলো গিয়ে 3 আর 72, তার মানে 3 বাদ দিয়ে 4 6 24, 24 দোকানো 48, এটা এসে যাবে 48। তাহলে এখানে দেখে তোমরা বুঝতে পারবে যে সব থেকে বড় কোনটা, সব থেকে ছোট কোনটা। এখানকার সব থেকে বড় দেখতে পাচ্ছি এটা, তারপর দেখতে পাচ্ছি এটা, তারপর এটা, আর সব থেকে ছোট কোনটা, এটা। দেখো সবগুলো মেলানোর দরকার নেই পরপর নাম্বার, তোমরা দেখবে সবগুলোর ফার্স্ট নাম্বারটা আলাদা আছে। যদি আলাদা থাকে তাহলে তোমাদের খুব সহজ, বেশি মেলাতে হবে না। সব থেকে ছোট নাম্বার কোনটা সেটা দেখলেই তোমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো সব থেকে ছোট আমরা 28 এটা দেখতে পাচ্ছি, মানে 7/18। তো সবগুলোর অপশনের মধ্যে সব থেকে প্রথমে দেখো 7/18 এটাতে দেওয়া আছে, তার মানে তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। বাকিগুলো আর দেখার দরকার নেই। ঠিক আছে, বাকিগুলো কিন্তু আর দেখার দরকার পড়লো না। আমরা শুধু বের করে প্রথমে দেখলাম সব থেকে ছোটোটা কোনটা, সব থেকে ছোটোটা সবার ফার্স্টে থাকবে, তার মানে 7/18, 7/18 এটাই তোমাদের রাইট অ্যান্সার, বি নাম্বার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট বলেছে কোনো শহরের জনসংখ্যা প্রথম বছর 5% বৃদ্ধি পেল, 5% বৃদ্ধি পেল এবং তার পরের বছর 5% হ্রাস পেল। দ্বিতীয় বছরের শেষে ওই শহরের জনসংখ্যা 47,880 জন হলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা ছিল। তাহলে বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল সেটা আমাকে বের করতে হবে। তার মানে দেখো আমরা যদি ঠিকঠাক ভাবি, আমরা যদি লং টার্মে করি, লং প্রসেসে করি, তাহলে কীরকম হবে, আমরা ধরে নেব কি যে শহরের মোট জনসংখ্যা ছিল এক্স, তাহলে এক্সের 5% বৃদ্ধি পাওয়া, মানে আগের দিনের অঙ্কে আমি বুঝিয়েছিলাম যে এই যে বৃদ্ধি পাওয়াটাকে 5/100 না লিখে ডাইরেক্ট কী করবে, বৃদ্ধি পাচ্ছে কত 5%, তার মানে 100তে 100টা 5% বৃদ্ধি পেয়ে কত হয়ে যায়, 105 হয়ে যায়। তাহলে আমরা ডাইরেক্ট কী করে বের করব, 100-এর 105 বের করব, তাই না? 100 এর মধ্যে 105 কত সেটা বের করলেই হয়ে যাবে, গুণ তারপরে এবার কি করব, যে 5% হ্রাস পেল, তার মানে 100 এর মধ্যে 5% হ্রাস পেলে হয়ে যায় 95, এত সমান সমান কি 47,880, শেষে তো এটাই আসে। তার মানে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যার প্রথম বছর 5% বৃদ্ধি পাওয়ার পরে তার আবার 5% হ্রাস করলে এত আসে, এটাই চেয়েছে আমাদের। তো এটা করলেই দেখো এক্সের মান, এক্স আমরা এদিকে রাখলে আমরা কি পেয়ে যাই, এক্সের মান কি পেয়ে যাই 47,880 গুণ এই সবগুলো কি হয়ে যাবে, উল্টে যাবে, 100/105 গুণ 100/95, তাই আসবে না উল্টে গিয়ে। তাহলে দেখো এর থেকে আমরা একটা নিয়ম বুঝতে পারছি কি, এর থেকে এটা একটা সহজ নিয়ম, এটা তোমরা মনে রাখবে কি, যদি রিভার্স প্রসেসে করি, যে বৃদ্ধি পাওয়ার পরে বা হ্রাস পাওয়ার পরে কত হয়েছে সেটা যদি আমরা জানি, তাহলে রিভার্সে আগের সংখ্যাটা জানার জন্য আমরা কি করব, 105/100 না করে আমরা কি করব, 100/105 করব, উল্টে দেব। ঠিক আছে, এই সংখ্যাটার সাথে উল্টে দেব। যেরকম তোমাদের একটা এক্সাম্পল দিই, ধরো বলেছে যে প্রথমে
যত জনসংখ্যা ছিল তার 10%, ধরো 50% বৃদ্ধি পেয়েছে, তারপর 50% প্রথমে বৃদ্ধি পেয়েছে, তারপর 50% হ্রাস পেয়েছে, হ্রাস পাওয়ার পরে হয়েছে হলো গিয়ে ধরো 250 হয়েছে, তাহলে সংখ্যাটা কত? তাহলে আমরা অ্যাকচুয়াল নাম্বারটা জানি যে বৃদ্ধি আর হ্রাস পাওয়ার পরে কত হয়েছে, আগের নাম্বারটা জানি না। যদি পরের নাম্বারটা জানি তাহলে আমরা কি করব, 250 গুণ, তাহলে দেখো প্রথমে কি হয়েছিল, 50% বৃদ্ধি পেয়েছে। যদি 50% বৃদ্ধি পেয়ে থাকে তাহলে আমরা সাধারণত কি করি, যে নিচে 100 লিখি আর উপরে 150, 50% বৃদ্ধি পেয়ে 150 হয়। কিন্তু যখন আমরা রিভার্স প্রসেসে করছি, আগের নাম্বারটা যখন আমরা বের করব তখন আমরা কি করব, ঠিক তার উল্টোটা করব। কি লিখব, ওপরে লিখব 100, নিচে লিখব 150 গুণ, আবার একই রকমভাবে 50% হ্রাস পেয়েছে, তাহলে আমাদের লেখা উচিত ছিল যে 50, 100 থেকে 50 কমে গেলে 50, তাহলে 50/100 লেখার কথা ছিল, কিন্তু আমরা কত লিখব, 100/50 লিখব। ঠিক আছে, এইভাবে আমরা কাটাকাটি করব, তাহলে আমাদের অ্যান্সারটা ডাইরেক্টলি বেরিয়ে আসবে এক্স এর মান। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানেও আমরা সেমভাবেই সাজাতে পারি। কি লিখতে পারি, দেখো লাস্টে যে জনসংখ্যাটা আসে কত আসে, 47880, এত এর সাথে কি হয়েছে, প্রথম বছর 5% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে কত হয়ে যায়, 100-র মধ্যে 105 হয়ে যায়, ডাইরেক্ট বের করবো আমরা। তাহলে এক্ষেত্রে যেহেতু আগের নাম্বারটা আমরা বের করব, তাই জন্য আমরা কি করব, 105/100 না লিখে 100/105 লিখবো, উল্টে দেবো, গুণ, এখানে পরের বছর 5% হ্রাস পেয়েছে, তার মানে 100-তে কত হয়েছে, 95 হয়েছে, এইভাবে লিখবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এবার যদি তোমরা কাটাকাটি করো তাহলে তোমরা দেখতে পারবে 100 দিয়ে 105কে কাটাকাটি যায়, কত দিয়ে যায়, দেখো 5 দিয়ে যায়, 5 21-এ কত হয়, 105, আর এখানে 5 20 100। ঠিক আছে, তারপর এখানে 5 19-এ কত হয়ে যায়, 95, আর 5 20 100। এই কাটাকাটিটা যদি তোমরা করো তাহলে শেষে দেখবে তোমাদের রাইট অ্যান্সার এসে যাবে 48,000। ঠিক আছে, 48,000 এসে যাবে তোমাদের রাইট অ্যান্সার। তার মানে শহরের প্রথমে যে জনসংখ্যাটা ছিল সেটা ছিল 48,000, তারপর তার 5% বেড়েছে, মানে 105/100 হয়েছে, তারপর 95, 5% কমেছে, তার মানে 95/100। এটা যদি করো তাহলে দেখবে তোমাদের রাইট অ্যান্সার আবার এসে যাবে ওই আগেরটা। তাহলে যদি প্রথমেই তোমাদের সংখ্যাটা বলে দেওয়া থাকে যে সংখ্যাটার ওই সংখ্যাটার কি হয়েছে, 5% বৃদ্ধি পেয়েছে, 5% হ্রাস পেয়েছে, তাহলে ওই সংখ্যাটা কত হবে, পরবর্তীতে কত হবে সংখ্যাটা, তাহলে আমরা কি করব, ডাইরেক্ট এইরকমভাবে নিয়মে করব। আর যদি বলে যে পরের সংখ্যাটা বলা আছে, আগের সংখ্যাটা বের করতে হবে, তাহলে আমরা পার্সেন্টেজগুলোকে কি করব, উল্টে দেবো। ঠিক আছে, এটা 105-এর বদলে আমরা কি লিখবো, 100/105 লিখবো। আশা করি বোঝাতে পেরেছি। পরে এরকম প্র্যাকটিস সেটের কোশ্চেন আরও থাকবে, তখন আরও ভালোভাবে বোঝানো হবে। একদিনে তো সব কিছু হয় না, ধীরে ধীরে সব হবে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। বলেছে স্রোতের গতিবেগ 2 কিমি/ঘন্টা ও প্রতিকূলের গতিবেগ 6 কিমি/ঘন্টা হলে অনুকূলের গতিবেগ কত? তো এই অঙ্কটা তোমাদের না পারার নয় একেবারেই। আগের দিনের যে সেটের কোশ্চেনটা ছিল, ম্যাথের সেট ছিল, সেটাতে কিন্তু এই অঙ্কটা আমি করিয়েছিলাম, এই টাইপেরই অঙ্ক একটা সেখানে ছিল। সেখানেও স্রোতের গতিবেগ দেওয়া ছিল আর প্রতিকূলের গতিবেগ দেওয়া ছিল, অনুকূলের গতিবেগ বের করার ছিল। তো তোমরা এই অঙ্কটা বাড়িতে প্র্যাকটিস করো, আমি করাবো না, তবে যারা যারা নতুন দেখছো তাদের বলে রাখছি, আগের অঙ্কের সেটটা তোমরা দেখো, আগের অঙ্কের ভিডিওটা তোমরা দেখো। তবে নিয়মটা বলে রাখছি, নিয়মটা হলো গিয়ে প্রতিকূলের যদি গতিবেগ বের করতে বলে, তাহলে আমরা নিজস্ব গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ করি। ঠিক আছে, এটা হলো নিয়ম। প্রতিকূলের গতিবেগ যদি থাকে তাহলে সেটা মানে হলো প্রতিকূলের গতিবেগ সমান সমান নিজস্ব গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ। আর অনুকূলের গতিবেগ বলতে আমরা বুঝি ঠিক তার উল্টো, নিজস্ব গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। এই এতটুকু সূত্র যদি তোমরা মনে রাখো তাহলে এই গতিবেগের অঙ্কে কোনোদিনও ভুল হবে না। প্রতিকূলের গতিবেগ মানেই হলো গিয়ে নিজস্ব গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ, আর অনুকূলের গতিবেগ মানেই নিজস্ব যোগ স্রোতের। তাহলে এই অঙ্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আর যারা যারা পারছো না, আগের সেটটা দেখো, আগের সেটে আমি সেম অঙ্ক, এই টাইপের অঙ্ক আরেকটা কিন্তু করিয়েছি। তো এটা তোমাদের হোমওয়ার্ক টাইপের থাকলো, তোমরা অ্যান্সারটা জানাবে কত আসছে তোমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে একটি ছাত্র পরীক্ষায় 20-এর মধ্যে 17 নম্বর পেয়েছে, সে কত শতাংশ নম্বর পেয়েছে? তা আমরা যখন পরীক্ষায় নাম্বার পাই কি করে পাই,
টোটাল নাম্বারটা নিচে লেখা থাকে না, তার মধ্যে থেকে আমরা কত পাই 17, ধরো 17 পেয়েছি, তাহলে উপরে সেটা লেখা থাকে। তাহলে এরকমভাবে আমাদের নাম্বার দেওয়া হয়, টোটাল নাম্বার নিচে, তার মধ্যে থেকে আমরা যত পেয়েছি সেটা ওপরে থাকে। এবার যদি এটাকেই পার্সেন্টেজে বের করতে হয়, মানে শতকরায় বের করতে হয়, তাহলে খুব সহজ নিয়ম, যে কোনো ভগ্নাংশকে যদি শতকরায় নিয়ে আসতে হয় তাহলে আমরা কি করি, 100 দিয়ে গুণ করে দিই। তাহলে 100 দিয়ে গুণ করলে দেখবে 0 0 যাচ্ছে কাটা, 2 দিয়ে কাটলে থাকে এখানে 5, তাহলে 5 শতরং হয়ে যাচ্ছে 85 বা 85। ঠিক আছে, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে এ। এই টাইপেরই ছোট ছোট অঙ্ক, খুব কঠিন অঙ্ক কিন্তু তোমাদের থাকবে না। অংশীদারি কারবারের থেকেও আমরা অঙ্ক নিয়ে আসব পরবর্তীতে, সেই চ্যাপ্টার থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসে। তো সব কিছুই প্র্যাকটিস করানো হবে এই চ্যানেলেই, কমফোর্ট স্টাডি চ্যানেলে। তোমাদের যদি ভিডিওটি এখনও দেখছো আর ভালো লাগছে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবে, শেয়ার করে দেবে তোমাদের মতন আরও যারা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে, আর চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, খুব শর্টকাটে আমরা বেরিয়ে গেল অ্যান্সার এখানে। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে সরল করো। সরল করতে বলেছে, কি করতে বলেছে, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তোমাদের জিএনএম এএনএমে এত বছর এই টাইপের কোশ্চেন আসেনি, তবে জিএনএম এএনএম এর কোশ্চেন যেভাবে ধীরে ধীরে হার্ড হচ্ছে, ঠিক আছে, কোশ্চেন কিন্তু তোমাদের প্র্যাকটিস করে রাখা ভালো। তোমাদের একটা শর্টকাট নিয়ম বলার জন্য এই সেটটা এখানে রেখেছি। দেখো, এখানে বলা আছে 50 সমস্ত 1/5 যোগ 50 সমস্ত 2/5 যোগ 50 সমস্ত 3/5 যোগ 50 সমস্ত 4/5। এরকমভাবে অসংখ্য থাকতে পারে, আরও বেশি দেওয়া থাকতে পারে। তো আমাদের নিয়ম একটাই, আমরা কি করব, যে সামনের সংখ্যাগুলোকে যোগ করব। এখানে যেহেতু দেখো সামনের সংখ্যাগুলো একই আছে, এখানেও 50 50 50 50, আমরা কি করে দেবো, 4টা 50 4 50 হয়ে যায় 200। ঠিক আছে, তার মানে সামনের সংখ্যাগুলোকে আমরা কি করব, যোগ করব। যোগ করার পরে যোগ চিহ্ন দেব, সামনের সংখ্যাগুলোর যোগফল যোগ কি করব, ওপরের সংখ্যাগুলোর যোগফল বাই নিচে যত দেওয়া ছিল সেটাই। নিচে কত দেওয়া ছিল, নিচে দেখো সবগুলোতে 5 আছে, নিচে যদি সবগুলোতে 5 থাকে তাহলে নিচে 5ই বসবে। ঠিক আছে, আর ওপরে বসবে ওপরের সংখ্যাগুলোর যোগফল। কত আছে দেখো, 4 3 হয়ে যায় 7, 7 2 হয়ে যায় 9, 9 আর 1 হয়ে যায় 10। তাহলে এখানে দেখো কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি করলে আমরা পাচ্ছি উপরে থাকছে 2, তার মানে 200 এর সাথে 2 যোগ করলে কত হয়ে যায়, সেটা হয়ে যায় 202। ঠিক আছে, তোমাদের তাহলে রাইট অ্যান্সার এখান থেকে এসে যাবে অপশন নাম্বার ডি। কি করলাম আমরা, যে সমস্ত এর, এই যে 50 সমস্ত 1/2 ছিল, এখানকার সমস্ত এর সংখ্যাগুলো যোগ করলাম। যেহেতু 4টা 50 ছিল তাই জন্য আমরা কি করলাম, 50কে 4 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিলাম যোগ করার বদলে। ব্যাপারে একই, তোমাদের যদি যোগ তাড়াতাড়ি হয় তাহলে যোগ করবে, আর যদি আরও তাড়াতাড়ি করতে চাও আমি বলবো যে গুণ করা বেশি প্রেফারেবল। ঠিক আছে, তো 4 50 হয়ে যায় 200। এই, তার মানে সামনের সংখ্যাগুলির যোগফল যোগ কি করব আমরা, ওপরের সংখ্যাগুলির যোগফল যেটা আসলো 10, ওপরের সংখ্যাগুলো কোনটা, এই যে 1 2 3 4 এগুলো ছিল, এগুলোর যোগফল এসে যায় 10/5। ঠিক আছে, বাই নিচে যত থাকে সেটা 5। তাহলে এখান থেকে তোমরা কাটাকাটি করলে এসে যাবে তোমাদের অ্যান্সার 202। তোমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলো হয়ে যায়, দেখে মনে হয় যে ভেজাল হবে। তোমরা যদি এখন সমস্ত ভাঙাতে যাও, যে অনেকে করে কি সমস্ত ভাঙানো শুরু করে, 5 50 250 251 বাই 5 যোগ, তারপর এবার 5 50 250 252 বাই 5, এইভাবে করলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, নিচে যোগ ভাগ বিয়োগ করতে অনেক দেরি হয়ে যাবে। তো তোমরা এইভাবে কিন্তু করতে পারো শর্টকাটে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনে চলে যাই, বলেছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত। এটা আমরা এক্স ধরেও করতে পারি, তবে সুদের হার যেহেতু বলেছে পার্সেন্টেজের অঙ্ক 100 ধরেও করা যেতে পারে, তবে আমরা এখানে কি করি, এক্স ধরেই করি। ঠিক আছে, বলেছে যদি কোনো আসল চক্রবৃদ্ধি, যদি কোনো আসল, এতটুকু এখানে একটা কমা হবে, যদি কোনো আসল টাকা চক্রবৃদ্ধি সুদে 3 বছরে সুদে আসলে 27 গুণ হয় তবে বার্ষিক সুদের হার কত। তো চক্রবৃদ্ধি সুদের নিয়ম কি, নিয়ম ছিল পি ইন্টু 1 প্লাস r/100 আর ওপরে টি। এখানে আরটা কি ছিল, সুদের হার, যেটা আমরা এখানে কিন্তু সুদের হারটা জানি না, এটাই নিয়ম ছিল। আর টিটা কি ছিল, টিটা ছিল সময়, মানে হলো গিয়ে এখানে যেরকম বলেছে 3 বছরের, তার মানে এটা সময়। আর বাকি পি মানে হলো গিয়ে প্রাইম, মানে আসল নাম্বারটা। ঠিক আছে, যেটা আসল টাকা, যে টাকাটা আসল সেই টাকাটা। তাহলে এটা করলেই আমাদের কি হয়ে যায়, চক্রবৃদ্ধি সুদ আসল বেড়ে যায়। এখান থেকে কিন্তু আমরা শুধু সুদ বেরোয় না, এখান থেকে সুদ আসল একবারে বেরোয় এই নিয়মটা করলে। তাহলে এখান থেকে দেখো সুদে আসলে এখানে বলাই আছে সুদে আসলে কত হয়,
27 গুণ হয়। আসলটা কত ছিল? পি ছিল, তার কত গুণ হয়ে যায়? 27 গুণ হয়ে যায়। কি করলে? যদি 3 বছর ধরে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে রাখা যায়, পার্সেন্টেজটা কত? আর, এটা আমরা জানি না। তাহলে আমরা একই জিনিস লিখতে পারি, পি ইন্টু আর, যেহেতু জানি না তাহলে দেখো এরকমভাবে লিখতে পারি যে 100 প্লাস আর, এই যে এখান থেকে কি যাবে? উপরে 100 হয়ে যাবে, 100 প্লাস আর বাই 100, আর ওপরে কি ছিল? টি, টি মানে কত? 3, সমান সমান পি ইন্টু 27, তাই লিখতে পারি না? তাহলে দেখো এখান থেকে পি পি কাটা যাচ্ছে, যাচ্ছে তো? আচ্ছা, এই 27টাকেই আমরা কি লিখতে পারি? 3-এর কিউব লিখতে পারি। 3 তিরিকে 9, 3 9 27, তাহলে 3-এর কিউব লিখতে পারি। দেখো এদিকে আমরা তাহলে 27টাকে এখান থেকে মুছে দিই, 27-এর বদলে আমরা কি লিখি? 3-এর কিউব লিখি। ঠিক আছে, তাহলে এখন দেখো এর কিউব সমান সমান কি আসে? 3-এর কিউব আসছে, তাহলে কিউব কিউব আমরা কেটে দিতে পারি। ঠিক আছে, আসলো কি? 100 যোগ আর, নিচে কত ছিল? 100 ছিল, এই 100টা ভাগ হিসেবে ছিল, এদিকে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, মানে 3-এর সাথে 100 গুণ হয়ে গেলে 300। আর সমান সমান তাহলে কত আসছে? এই 100টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে আসছে আর সমান সমান 200। এই সমাধানের অঙ্ক এই ছোটোগুলোতে ডাইরেক্ট কিন্তু প্রসেসে আনা যেত, কিন্তু তোমাদের জন্য ছোট ছোট প্রসেসে এনে অ্যান্সারগুলো বের করলাম যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা কিন্তু করতে করতে প্র্যাকটিস হলে তোমরা কিন্তু এটা ডাইরেক্ট বের করতে পারবে। যেখানে কিউব আছে তাহলে এই, আর এখানকার 100 ওদিকে হয়ে গেল 300, আর এদিকে হয়ে গেল আর আর 100 মাইনাস করলে 200। ঠিক আছে, তাহলে তোমাদের রাইট অ্যান্সার আর মানে কত পার্সেন্ট? তাহলে আর আসলো 200, তার মানে 200%। অপশন নাম্বার সি তোমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে দেখো আসলের কিন্তু আমাদের দরকার হলো না, আসল জানার আমাদের দরকার পড়লো না। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে 5 জন কৃষি মজুর 4 দিনে 3 বিঘা পাটের জমি নিড়াতে পারেন। 70 বিঘা পাটের জমি নিড়াতে 25 জন কৃষি মজুরের সময় কত লাগবে? 5 জন কৃষি মজুর কাজ করতেন, 4 দিন ধরে কাজ করতেন, 3 বিঘা পাটের জমি নিড়াতে পারতেন। এখন 70 বিঘা পাটের জমি নিড়াতে হবে, 25 জন কৃষি মজুর আছেন, তাদের কত সময় লাগবে? তো দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট নিয়ম ফলো করি। তোমরা আগে যে সমানুপাতের অঙ্কগুলো করেছো সেই অঙ্ক হিসেবেও তোমরা এটা করতে পারো, কিন্তু তাতে কিন্তু বড় হয়ে যাবে। কীরকমভাবে করতাম আগে দেখো, আগে কীভাবে করতাম দেখো, আগে করতাম এইভাবে যে 5 জন মিলে 4 দিনে করে 3 বিঘা, তাহলে 25 জন মিলে কত দিনে জানি না আমরা, কত বিঘা করেন? 70 বিঘা করেন। ঠিক আছে, তাহলে 25 জনে 70 বিঘা করেন কত দিনে, এরকমভাবে করতাম। তাতে কীরকম আসতো যে 5 জন 4 বিঘা 3 বিঘা করেন, 4 দিন সময় লাগে। একজন 3 বিঘা করেন, কত সময় লাগবে? একজনে যদি 3 বিঘা করেন তাহলে সময় বেশি লাগবে, তার মানে 4 গুণ 5, এভাবে করতাম। তারপর একজন 1 বিঘা করেন, সময় কম লাগবে, তাহলে নিচে 3, 4 গুণ 5/3। তারপর করতাম 25 জন 1 বিঘা করে, আরও সময় কম লাগবে, 4 গুণ 5/3 গুণ 25। তারপর আবার করতাম যে 25 জন 70 বিঘা করে, এখন সময় আরও বেশি লাগবে, তার মানে 4 গুণ 5 গুণ 70/3 গুণ 25। এইভাবে কিন্তু আমরা করতাম আগে, তাই তো? কিন্তু আমি একটা শর্টকাট নিয়ম বলে দিচ্ছি, এই নিয়মটা যদি তোমরা করো তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে। এই অঙ্কগুলো দেখো কীভাবে করব। দেখো আমি হলে অঙ্কটা এইভাবে করতাম, এই নিয়ম দিয়ে। কি নিয়ম দিয়ে? M1 T1 বাই W1 সমান সমান M2 T2 বাই W2। কী জিনিস? M1 বলতে এখানে ম্যান পাওয়ারের কথা বলছে, T1 বলতে সময়ের কথা বলছে, প্রথম সময়, 1 বলতে প্রথম বোঝাচ্ছে। ঠিক আছে, T1 মানে প্রথম সময়, আর বাই প্রথম কাজ, ওয়ার্ক, W ফর ওয়ার্ক। ঠিক আছে, এখানে M2 মানে হলো প্রথম, মানে দ্বিতীয় যে মানুষের সংখ্যা, T2 দ্বিতীয় যে সময়, আর W2 যে কাজের পরিমাণ দ্বিতীয়বার। ঠিক আছে, তাহলে এই নিয়ম হিসেবে যদি আমরা করি তাহলে দেখো কী আসছে। তাহলে M1 হলো গিয়ে প্রথমে মানুষ কতজন ছিল? 5 জন ছিল, তাহলে 5 গুণ কী আসছে? T1 সময় কত ছিল? সময় ছিল 4, তাহলে 4 বাই কাজ কত ছিল? 3 ছিল, তাহলে বাই 3। এবার কি করব? সমান সমান দিয়ে লিখব M2 T2 বাই W2। M2 হয়ে যাচ্ছে, দেখো M2 মানে দ্বিতীয় যে মানুষের সংখ্যা সেটা কত? 25 জন। শ্রমিক কতজন ছিলেন? 25 জন। গুণ
টি টু বলতে সময়, দেখো সময় কত লাগবে সেটাই বের করতে বলেছে, তাহলে টি2কে টি2ই ধরতে পারো অথবা এক্স ধরে নিতে পারো। আর ডাব্লিউ2 মানে হলো গিয়ে পরের বার যে কাজ সেই কাজের পরিমাণ কত, 70 বিঘার কাজ। তো এবার দেখো এক্স এর মান যদি আমরা বের করি এখান থেকে, এক্স এর মান কি আসবে, এক্স এর মান আসবে 5 × 4/3। এবার এটা কি হয়ে যায়, উল্টে যায় না অন্য সাইডে গেলে, তাহলে ওপরে এসে যাবে 70, নিচে এসে যাবে 25। ঠিক আছে, এখানে দেখো কাটাকাটি করা যায়, 5 × 1 = 5, 5 × 5 = 25 করা যায়। আচ্ছা এখানে অঙ্কটাতে হয়তো একটা জিনিস ভুল আছে যেটা আমি লক্ষ্য করলাম, এখানে এটা 8 হবে, 8 বিঘা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে লিখছিলাম 3, এটা 3 হবে না, এটা 8 হবে, এটা অ্যাকচুয়ালি 8 ছিল। তাহলে 8 হলে দেখো 4 দিয়ে কাটাকাটি যায়, 4 দোকোনো 8। এবার দেখো 5 দিয়ে এটাকে কাটাকাটি যায়, কত হয়, 5 × 1 = 5, 5 × 6 = 30। ঠিক আছে, আবার 2 দিয়ে কাটাকাটি যায়, 8 হয়ে যায়। তাহলে তোমাদের রাইট অ্যান্সার কত আসছে, এক্স সমান কত আসছে, 8। তাহলে এক্স আমরা কী ধরেছিলাম, এক্স আমরা ধরেছিলাম টি2 মানে দ্বিতীয়বারের যে সময় লাগবে টি2, তাহলে এখানে কত আছে, 8। তার মানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। তোমরা শুধু নিয়মটা মনে রাখবে, নিয়মটা কি, নিয়মটা হলো m1t1/w1 = m2t2/w2। ঠিক আছে, এই টাইপের অঙ্কে এই ফর্মুলাটা দিয়ে যদি তোমরা করো তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কটা বেরিয়ে যাবে। আর তোমাদের ওই রকমভাবে ঐকিক নিয়মের মতন, ওরকম তৈরসিক নিয়মের মতন কিন্তু ওরকমভাবে করতে হবে না। ঠিক আছে, এই নিয়মটা মনে রাখো, এই নিয়মটা দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে বলেছে, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের থেকে 20% বেশি মুদ্রিত মূল্য রেখে 10% ছাড় দিলেন, তার প্রকৃত লাভ কত হলো সেটা আমরা বের করব। তাহলে এক ব্যবসায়ী কি করেছেন, দেখো পড়ে দেখো, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের থেকে 20% বেশি মুদ্রিত মূল্য রেখে, মুদ্রিত মূল্য বলতে সিল্ড, যে সিল দাম থাকে, যে দামটা লেখা থাকে সেই দামটা তিনি 20% বেশি হিসেবে লিখে রেখেছেন। মানে ধরো 100 টাকায় কোনো জিনিস কিনে এনেছো তুমি, সেটাকে তুমি ছাপিয়ে রেখেছো যে 120 টাকা এটার দাম, রিয়েল দাম এটার 120 টাকা, এই হিসাবে তুমি বিক্রি করছো। ঠিক আছে, 20% বেশি মুদ্রিত মূল্য রেখে 10% ছাড় দিলেন, সেটা করার পরে কী করলেন তিনি, 10% ছাড় দিলেন, তাহলে তার প্রকৃত লাভ কত। দেখো খুব সহজ, যখনই শুধুমাত্র পার্সেন্টেজের ব্যাপার আসবে তখনই আমরা কি ধরে নেব, আগেরবারও বলেছিলাম যে আমরা ধরে নেব মেন সংখ্যাটা হলো 100। তাহলে ধরে নিলাম যে ক্রয় মূল্যটা কত ছিল, তিনি কত টাকা দিয়ে কিনেছিলেন, তিনি কিনেছিলেন 100 টাকা দিয়ে। যদি 100 টাকা দিয়ে কিনে থাকেন, তাহলে তিনি 20% বেশি মুদ্রিত মূল্য রেখেছেন, মানে তিনি সিলে কত লিখেছেন, তিনি সিলের মধ্যে লিখে রেখেছেন 120 টাকা। এরপর এই 120 টাকা মুদ্রিত মূল্যের থেকে কত পার্সেন্ট ছাড় দিয়েছেন, 10% ছাড় দিয়েছেন। তাহলে 120 টাকার 10% মানে কত, 120 টাকার 10% তোমরা বের করতে পারো, 120 ইন্টু 10% বলতে 10/100, 0 0 0 0 কাটা যায়, কত করে থাকে, 12, অবভিয়াস অ্যান্সার। তো এখান থেকে তিনি কত টাকা 10% ছাড় দিলেন, মানে কত টাকা ছাড় দিলেন, 12 টাকা ছাড় দিলেন। যদি 12 টাকা ছাড় দেন তাহলে তিনি কত টাকায় বিক্রি করলেন, এটা সিল্ড দাম তিনি বানিয়ে রেখেছিলেন 120 টাকা, তার মধ্যে থেকে 10% ছাড় দেন মানে 12 টাকা ছাড় দেন, 12 টাকা ছাড় দেন মানে তিনি কত টাকায় বিক্রি করেন সেটা বিয়োগ করে দেবো, কত আসবে, 108 টাকায় তিনি বিক্রি করেন। কত টাকায় বিক্রি করেন, তাহলে বিক্রয় মূল্য তার 108 টাকা। তাহলে বিক্রয় মূল্য পেয়ে গেছি, ক্রয় মূল্য আমরা জানি, তাহলে লাভ বের করব। তাহলে দেখো উনি ক্রয় করেছিলেন 100 টাকায়, বিক্রি করেছেন 108 টাকায়, তিনি লাভ কত টাকা করেছেন, তাহলে 8 টাকা করেছেন দেখতে পাচ্ছি। তাহলে 100 টাকাতে, ক্রয় মূল্যের বেসিসে 100 টাকাতে তিনি লাভ করেন 8 টাকা। তাহলে এটা পার্সেন্টেজে কত, ভগ্নাংশকে পার্সেন্টেজে করতে হলে 100 দিয়ে গুণ করে দিই, 100 গুণ কাটাকাটি করে যায় 8। এখান থেকে এই জিনিসটা কেন তোমাকে আমি 100 ধরতে বললাম, কারণ দেখো আমরা যখন লাভ বের করি, লাভটা কিন্তু ক্রয় মূল্যের বেসিসেই বের করি। তাহলে ক্রয় মূল্যর বেসিসে যদি বের করি, ক্রয় মূল্য যদি 100 থাকে, তাহলে 100তে যত বাড়ে সেটাই তার পার্সেন্ট। দেখো এখানে 8 বেশি হচ্ছিলো, তাই জন্য এক্সট্রা করে আর আমাদের 8% যে হবে সেটা বের করার দরকার পড়ে না। আমরা এখান থেকে দেখেই বুঝে যাচ্ছি যে 100 থেকে 8 বেড়েছে, 100তে 8 বাড়া মানে 8% বাড়া। তাহলে পার্সেন্টেজটা কিন্তু ডাইরেক্ট আমরা 8% এখান থেকে লিখতে পারি, এটা করার কিন্তু দরকার পড়বে না। অন্য যে কোনো সংখ্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু তোমার বের করতে হতো যে এত এর মধ্যে, ধরো 200 ধরেছিলে, তাহলে 200 এর মধ্যে 8 গুণ, তাহলে কত, 100 এর মধ্যে কত। তো এখানে আমরা জানি যে 100 এর মধ্যেই কত, 108 বেড়েছে, 8 বেড়েছে, তার মানে 8% বৃদ্ধি পেয়েছে, তার মানে লাভ কত, অপশন নাম্বার সি রাইট অ্যান্সার, 8%। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি।
এই টাইপের পার্সেন্টেজের অঙ্কগুলো কিন্তু 100 দিয়ে যদি তোমরা ধরে করো তাহলে খুব সহজে অঙ্কগুলো হয়ে যায়। ঠিক আছে, এইরকম একটা অঙ্ক আগের দিনও করিয়েছিলাম, 2% বেড়ে যায়, 2% বেড়ে গিয়ে 2% কমে যায়, ওরকম যেমন আগের অঙ্কটা করালাম, ঠিক একই রকমভাবে অঙ্ক কিন্তু আগের সেটেও করানো হয়েছে। তোমরা যদি সেই সেটটা না দেখে থাকো, এই ভিডিওটি কমপ্লিট দেখো, তারপরে সেই কোশ্চেনগুলো গিয়ে তোমরা চেক করবে। আর খাতায় কিন্তু অবশ্যই করবে, খাতায় না করলে তোমাদের পুরো অঙ্কটা কিন্তু প্র্যাকটিসের ওপরেই। তোমরা হয়তো প্রত্যেকটা নিয়মই জানো, প্রত্যেকটা নিয়মই করতে জানো, সব অঙ্কের অ্যান্সার তোমরা বের করতে পারবে, কিন্তু টাইমটা হলো গিয়ে এক্সাম মেন। তো টাইম কমানোর জন্য তোমাদের খাতায় কলমে নিয়ে কিন্তু বসতে হবে, প্র্যাকটিস কিন্তু করতে হবে হাতে কলমে। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে কোনো বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত হলো 3:2। যদি ছাত্রদের 20% এবং ছাত্রীদের 30% স্কলারশিপ প্রাপক হয়, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি? তো এখানেও বলেছে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত হলো গিয়ে 3:2, ছাত্রদের মধ্যে 20% ও ছাত্রীদের মধ্যে 30% স্কলারশিপ প্রাপক, তার মানে এরা স্কলারশিপ পায় এত পার্সেন্ট, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায় না। এখানে দেখো ছাত্র আর ছাত্রীর কিন্তু আলাদা করে বলেনি, একসাথে বলেছে যে কত পার্সেন্ট টোটাল ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। তো আমরা এখানে দেখো, এখানেও তোমাদের অ্যান্সারটা কিসে বের করতে বলেছে? শতাংশে। সব জায়গায় কিসে দেওয়া আছে? শতাংশেই দেওয়া আছে, কোনো জায়গায় কিন্তু নাম্বার দেওয়া নেই। তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারও যেহেতু শতকরা বের করতে হবে, তোমরা কি ধরে নেবে? 100 ধরে নেবে। যেখানেই তোমাদের মনটা ইচ্ছে করছে যে না এক্স ধরে করি, সেই জায়গাটাকেই তোমরা এক্সটাকেই কী ধরবে? 100 ধরে নেবে। তাহলে দেখো অনুপাত থেকে যদি আমরা সংখ্যায় বের করতে চাই, তাহলে 3:2 কি আমরা কি লিখতে পারি? ছাত্র প্রথমটা, ছাত্র হলো 300 জন, আর ছাত্রী হলো 20 জন, 200 জন। 300 জন যদি ছাত্র হয় তাহলে 200 জন ছাত্রী। এই হলো টোটাল। তাহলে কত? টোটাল হয়ে গেল 500 জন ছাত্রছাত্রী আছে। এবার দেখো, এবার বলেছে যে ছাত্রদের 20%। আচ্ছা ছাত্র কত আছে? ছাত্র 300। 300 এর 20% মানে কত? 300 গুণ 20/100 হয়। এখান থেকে দেখো এটা করলে আমরা কী পাবো? যে কতজন ছাত্রছাত্রী স্কলারশিপ পেয়েছে, তাই না? এই 20%ই ছাত্রদের মধ্যে 20% তো স্কলারশিপ পেয়েছে। তাহলে আমরা এটা যদি বের করি তাহলে আমরা কী পাবো? কতজন ছাত্র স্কলারশিপ পেয়েছে। কিন্তু আমাদের উত্তরে কী দরকার? কত পার্সেন্ট ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি। তাহলে আমরা পার্সেন্টেজেও বের করব কত পার্সেন্ট পায়নি। তাহলে এখানে আমরা ডাইরেক্টলি 300-র মধ্যে থেকে, দেখো ছাত্র কত ছিল? টোটাল 300, তার মধ্যে থেকে 20% যদি স্কলারশিপ পেয়ে থাকে তাহলে কত পার্সেন্ট পায়নি? নিশ্চয়ই তার মানে বাকি 80% স্টুডেন্ট পায়নি। তাহলে এই 80% মানে কতজন সেটা আমরা বের করে নেবো। দেখো বুঝলে কি না? 20% তো পেয়েছে, তাহলে পায়নি কতজন? পায়নি হলো 80%। তাহলে 300-এর মধ্যে 80% মানে কতজন সেটা বের করব। তাহলে এটা দুটো শূন্য কাটাকাটি চলে যায়, 3 8 হয়ে যায় 24, তার মানে 240। তার মানে 240 জন ছাত্র স্কলারশিপ পায়নি। এবার একই রকমভাবে আমরা যদি ছাত্রীদের মধ্যে বের করতে চাই, ছাত্রীদের কি হয়েছে? 30% স্কলারশিপ প্রাপক। যদি 30% স্কলারশিপ পেয়ে থাকে তাহলে বাকি 70% ছাত্রীরা স্কলারশিপ পায়নি, তাই তো? তাহলে আমরা এই 200 জন ছাত্রীদের মধ্যে 70% মানে কতজন সেটাই আমরা বের করে নেব। বের করলে দেখো দেখা যাচ্ছে যে 7 দোকানো 14, 140 আসছে অ্যান্সার। তার মানে 140 জন মেয়েদের মধ্যে পায়নি, আর 240 জন ছেলেদের মধ্যে স্কলারশিপ কিন্তু পায়নি। তাহলে এখন টোটাল কত হয়ে যাচ্ছে? টোটাল হয়ে যাচ্ছে দেখো 380। 380 জন টোটাল কি হচ্ছে? স্কলারশিপ পায়নি। তাহলে 380 জন স্কলারশিপ পায়নি। টোটাল কত ছিল? আমরা সবসময় কি করি? পার্সেন্টেজ যখনই বের করতে চাই তখনই নিচে আমাদের কি লিখতে হয়? টোটাল লিখতে হয়, তাই না? টোটাল লিখতে হয়। টোটাল নাম্বার কত ছিল? টোটাল নাম্বার দেখো ছাত্রছাত্রীর টোটাল নাম্বার ছিল 500 জন। তাহলে 500 এর মধ্যে কতজন পায়নি স্কলারশিপ? 500 এর মধ্যে 380 জন স্কলারশিপ পায়নি। যদি তোমরা এখানে 20% দিয়ে বের করতে, এই যে 80-র বদলে যদি 20% দিয়ে বের করতে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আবার তোমাদের বিয়োগ করতে হতো যে 300 এর মধ্যে থেকে 20% পেয়েছে, তাহলে বাকি যেগুলো বিয়োগ করে দেবো, তাহলে তারা পায়নি। শেষে গিয়ে তোমাদের অ্যান্সার আসতো কিন্তু 240। তাহলে সেক্ষেত্রে আমাদের দরকার নেই এভাবে বের করবো, আমরা ডাইরেক্ট বের করে নিলাম 80%। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেছিলাম যে কত পার্সেন্ট পায়নি, এখান থেকেও পেয়ে গেছি কত পার্সেন্ট পায়নি। তাহলে টোটাল কত পায়নি? 380 জন পায়নি। তাহলে 500 জনের মধ্যে 380 জন স্কলারশিপ পায়নি। পার্সেন্টেজে বের করতে হলে আবারও একই রকমভাবে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 0 কাটা চলে যায়। 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে দেখো হয়ে যাচ্ছে 5 7 হয়ে যায় 35, আর 5 6 30।
তার মানে তোমাদের রাইট অ্যান্সার এসে গেল 76%। তার মানে এই 76% স্টুডেন্ট কি স্কলারশিপ পায়নি। এটাই যদি তুমি এক্স ধরে করতে, যেমন তাহলে এক্স ধরে করলে তোমার স্টুডেন্ট সংখ্যা হয়ে যেত 3x, আর এখানে এসে যেত 2x, তার মানে টোটাল আসতো 5x। এইভাবে করলে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যেত। তো তোমাদের অ্যান্সারে যেহেতু প্রকৃত সংখ্যা চাইনি কোনো জায়গায়, তোমাদের কী চেয়েছে, শতাংশে উত্তর চেয়েছে, আর দেওয়াও আছে শতাংশেই, তাহলে সব সংখ্যাগুলো শতাংশেই দেওয়া আছে, তাহলে আমরা কী বের করব, 100 ধরেই করব। যেখানে শুধুমাত্র শতাংশের কথাই বলেছে, অ্যান্সারও আমাদের শতাংশেই চেয়েছে, তাহলে আমরা সেখানে ধরে নেব 100, এক্স আমরা ধরবো না। 100 ধরলে অঙ্কটা তুলনামূলক খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে 100 আমরা ধরে নিলাম, এক্সের জায়গায় আমরা 100 ধরে নিলাম, তার মানে স্টুডেন্ট ছিল 300, ধরে নিলাম 300, আর ওই স্টুডেন্টের মধ্যে ছাত্র হয়ে গেল 300, আর ছাত্রী হয়ে গেল 200, টোটাল হয়ে গেল 500 জন স্টুডেন্ট। তার মধ্যে থেকে 300 জনের মধ্যে থেকে এই 240 জন স্কলারশিপ পায়নি। কী করে বের করলাম, 80% স্টুডেন্ট স্কলারশিপ পায়নি, তার মানে 240 জন পায়নি। আর 200 জন ছাত্রীর মধ্যে থেকে 70%, 30% পেয়েছে, তাহলে 70% পায়নি। 70% মানেই হলো 140 জন। যোগ করে দিলে টোটাল বেরিয়ে গেল যে 380 জন স্টুডেন্ট স্কলারশিপ পায়নি। তাহলে এখন আমরা আমাদের দরকার পার্সেন্টেজ বের করার জন্য টোটাল নাম্বার ছিল আমাদের 500 জন স্টুডেন্ট। তাহলে 500 জন স্টুডেন্টের মধ্যে 380 জন স্টুডেন্ট স্কলারশিপ পায়নি, ছাত্রছাত্রী। তাহলে গুণ করে দিলে, 100 দিয়ে গুণ করে দিলে পার্সেন্টেজ বেরিয়ে গেল 76%। ঠিক আছে, আমি সবসময় চেষ্টা করি বারবার একই কোশ্চেন, একই অঙ্ক আবার বোঝাই তোমাদের, কারণ যাতে মাথার মধ্যে সেটা সেট হয়ে যায় ভালো মতন, যাতে তোমরা বুঝতে পারো জিনিসটা। ঠিক আছে, তার জন্য বারবার বলছি। তোমরা যদি তাও না বুঝে থাকো, তাহলে ভিডিওটিকে পজ করে আর একবার পিছনে যাবে, গিয়ে আবার ভিডিওটি একবার দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে আরও ক্লিয়ারলি। ঠিক আছে, তো এই ছিল আজকের 10টি কোশ্চেন। আশা করি তোমরা বেশিরভাগ স্টুডেন্টই ঠিক করেছো। আর যদি কোনো নতুন জিনিস শিখে থাকো, নতুন কোনো ট্রিক্স, নতুন কোনো সুবিধা তোমাদের হয়ে থাকে এই ভিডিওটি দেখে, তাহলে তোমরা চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করো, আর ভিডিওটিকে লাইক করে দিও, লাইক করে শেয়ার করে দিও তোমাদের মতন আরও যারা যারা প্রিপারেশন হচ্ছে তাদের কাছে। আর কমেন্ট বক্সে জানাও তোমাদের হেল্পফুল হয়েছে নাকি হয়নি। ঠিক আছে, তার পাশাপাশি জানাবে কতগুলো তোমরা পেরেছো। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। টেলিগ্রাম চ্যানেলে যেরকমটা বললাম, এই সবগুলো কোশ্চেনের PDF তোমরা পেয়ে যাবে। তার পাশাপাশি টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ আছে, সেখানে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো, আর পরবর্তীতে কী টাইপের তোমাদের কোন টপিকের ওপরে ক্লাস চাই সেটাও তোমরা আমাদের জানতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমাদের জয়েন করো, সেখানে তোমাদের অপিনিয়ন আমাদের জানাও, কীরকম লাগছে, আরও কীরকম চাই ক্লাস। ফেসবুক গ্রুপেও সেম একই রকমভাবে তোমরা জয়েন করো। তো শেষ পর্যন্ত ভিডিও যারা যারা দেখছো এখনও অবধি, তাদের থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততদিনের জন্য বাই।